হ্যালো এভরিওয়ান। তো তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম শ্রেণীর আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আমরা আলোচনাটা করব হচ্ছে মলের ধারণা। তো এই বিষয়টাকে আমরা দুটো পার্টে আলোচনাটা করব। প্রথম পার্টে আমরা সমস্ত থিওরি বিষয়টাকে ভালো করে বুঝবো, কারণ এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু বেশিরভাগ গাণিতিক প্রশ্নগুলোর সমাধান তোমাদের করতে হয়। তো এক্ষেত্রে আমরা মলের ধারণাটা বিষয়টার যে মূল বিষয়বস্তুগুলোকে আমরা সংক্ষিপ্ত ভাবে একটা উপস্থাপন করে রেখেছি আগে থেকে বোর্ডের মধ্যে। তো এই বিষয়টাকে তোমাদেরকে বুঝিয়ে দেব, একটা রিলেশন করে করে তোমাদেরকে নিশ্চয়ই বলবো, যাতে করে তোমরা সেটাকে সুন্দরভাবে মনে রাখতে পারবে। তো প্রথম চলে আসছি যে মলের ধারণাটার প্রয়োজন কেন পড়লো। যে আমরা এই ফার্স্ট বিষয়টা যেটাতে আসছি যে কেন এর প্রয়োজন পড়লো, কারণ এটা একটা যে কেমিস্ট্রি যে পাঠের একটা অংশ, যেখানে আমরা বিভিন্ন পদার্থের কেমিস্ট্রিতে যেখানে কি করে থাকি, বিভিন্ন পদার্থের রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে, সেক্ষেত্রে বিভিন্ন পদার্থের যে পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা, তারপরে সেই বিক্রিয়াজাত পদার্থের বিভিন্ন পরমাণু বা অণুর সংখ্যা এগুলো নির্ণয় করতে হতে পারে, বা তাদের সংখ্যা জেনে আমাদের বিক্রিয়াটা করতে হয়। তো সেক্ষেত্রে বা সমতা বিধান করতে হয়ে থাকে। তো সেই যে সংখ্যাগুলো আমাদেরকে কিন্তু নির্ণয়ের সময় একটা জটিল সমস্যার অনুভব করি, যে ক্ষেত্রে কারণ কি পদার্থের ভেতরে অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা কি আছে, অনেক বেশি রয়েছে। তো সেই রকম সংখ্যাগুলোকে আমাদেরকে যদি বুঝে তাদের সংখ্যা নির্ণয় করতে হয়। তাছাড়া কি সেই যে পরমাণু বা অণুর যে জগৎটা অত্যন্ত ক্ষুদ্র, সেখানে যখন অণুর সংখ্যাও প্রচুর রয়েছে, ঠিক সেরকম এককভাবে যদি এক একটা অণু কিংবা পরমাণুর আমরা তার যে ভরের কথা বা সেই অণু পরমাণুগুলোর সম্মিলিত যে আয়তন, সে কঠিন পদার্থের ক্ষেত্রে হোক বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, সেই যে আয়তনগুলো খুব কম হয়ে থাকে। তো যেই সংখ্যক পরমাণুগুলো তারা বিক্রিয়া অংশগ্রহণ করছে বা উৎপন্ন হচ্ছে, তো এই যে খুব ক্ষুদ্র বিষয় থাকার জন্য কিংবা সংখ্যার দিক থেকে আমরা যদি দেখি খুব বেশি সংখ্যক হওয়ার জন্য আমাদেরকে কিন্তু সেইগুলোর ক্যালকুলেশন করতে বা আমাদেরকে নির্ণয় করতে অনেকটা অসুবিধা হয়। তো সেই জন্যই আমরা যেমন ভাবে বাস্তব জগতে বিভিন্ন যে সমতুল্য শব্দ ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যাকে নির্দেশ করে থাকি, এই ক্ষেত্রেও আমরা রসায়ন বিজ্ঞানে আমরা সেই বিভিন্ন সংখ্যক অণু কিংবা পরমাণুর সংখ্যাকে, একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যাকে কিংবা একটা পরমাণুগুলোর নির্দিষ্ট পরিমাণ ভরকে কিংবা নির্দিষ্ট পরিমাণ আয়তনকে আমরা একটা সমতুল্য যে শব্দ বন্ধনী ব্যবহার করে তার সংখ্যা বা আয়তন বা ভরকে আমরা প্রকাশ করব। সেই সমতুল্য শব্দ বন্ধনী সংখ্যাটাকে কিন্তু আমরা বলছি এখানে মোল। যেমন ভাবে আমরা ডজন কথাটা ব্যবহার করে থাকি, যে 12টি বস্তু কে একই রকম 12টি বস্তুকে আমরা বলে থাকি এক ডজন। যেমন এক ডজন ডিম, এক ডজন কলা বলতে পারি। এক গ্রোস কথাটার মধ্য দিয়ে যেমন ভাবে আমরা 144টি যে সংখ্যাকে নির্দেশ করে থাকি, কিংবা 100 বা 100 কথাটা বলার মধ্য দিয়ে 100টি যে একই পদার্থের বিভিন্ন সংখ্যাটাকে আমরা নির্দেশ করছি একই সঙ্গে, অর্থাৎ এই একটা যেন পুঞ্জ। ঠিক একই রকম পদ্ধতিতে আমরা কি করছি রসায়ন বিজ্ঞানের ক্ষেত্রে, আমরা একসঙ্গে এই এক মোল কথাটার মধ্য দিয়ে আমরা একটা তেমন ভাবে একটা নির্দিষ্ট সংখ্যক যে পরমাণু কিংবা অণুর সংখ্যাকে আমরা নির্দেশ করব। সেই সংখ্যাটা আমরা জানি এক মোল কোন পদার্থ বলতে আমরা 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পদার্থের যে মৌলিক কণাকে আমরা নির্দেশ করব। তো এই যে এটার একটা, তাহলে এইটা একটা সমতুল্য আমি সংখ্যার উপর ভিত্তি করে একটা আমরা সংজ্ঞা দিয়ে থাকি। সংজ্ঞাটা কিভাবে এসেছে, কিভাবে কার্বনের যে আইসোটোপের উপর বেস করে এটাকে কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। সংজ্ঞাটা কি না, কোনো পদার্থের এক মোল বলতে সেই পরিমাণ পদার্থটাকে বোঝাবে যার মধ্যে কার্বনের যে C12 আইসোটোপের 12 গ্রামের মধ্যে যত গ্রাম পরমাণু থাকছে সেই পরিমাণ পদার্থটাকে আমরা নির্দেশ করব এক মোল। অর্থাৎ কি, তো C12 অর্থাৎ যে আইসোটোপ, কার্বনের যে 3টা আইসোটোপ থাকে তোমরা জানো, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। তো এখন এই C12 আইসোটোপ বিশিষ্ট কোন পদার্থের আমি যদি 12 গ্রাম নিয়ে থাকি, সেই 12 গ্রামের মধ্যে যত সংখ্যক কার্বন পরমাণু রয়েছে
ঠিক সেই সংখ্যা বিশিষ্ট কোন পদার্থের অণু নিয়ে গঠিত হওয়া পদার্থটিকে আমরা বলবো এক মোল পদার্থ। তাহলে কার্বনের অর্থাৎ কোন পদার্থের এক মোল বলতে আমরা সেই পরিমাণ পদার্থকে বুঝবো যার মধ্যে কার্বনের C12 আইসোটোপের 12 গ্রামের মধ্যে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে সেই সংখ্যক পরমাণু ওই পদার্থটার মধ্যে উপস্থিত থাকবে, ওই পরিমাণ পদার্থটার মধ্যে। তাহলে সেই পরিমাণ পদার্থটাকেই আমরা বলবো এক মোল পদার্থ। তাহলে এটা কার্বন পরমাণুটাকে কেন নির্বাচন করা হয়েছে সেই বিষয়টা আমরা যখনই পরবর্তী স্টেপগুলোতে আমরা আলোচনা করব নিশ্চয়ই সেখানে বুঝতে পারবো। তবুও একটু বলে রাখছি কেন কার্বন পরমাণুটার যে আমরা উপর ভিত্তি করে করছি। তো কার্বন এমন একটা পরমাণু যার হচ্ছে কিন্তু একটা সুস্থির অবস্থা তার রয়েছে এবং যে হচ্ছে কি যে বাকি সমস্ত প্রায় মৌলের সঙ্গে সে বিক্রিয়া করতে পারে এবং তাকে আমরা গ্যাসীয় অবস্থায়ও বিভিন্ন নিয়ে যেতে পারি, সহজ পদ্ধতিতে তাকে আয়নিতও করতে পারি। তাছাড়া কি এই কার্বন মৌলটা যে অত্যন্ত তাকে কঠিন অবস্থাতেও পাওয়া যায় এই রকম কয়েকটা সুনির্দিষ্ট কারণের জন্য। তাছাড়া কার্বনের যে সমস্ত আইসোটোপ গুলো রয়েছে, বিশেষ করে কার্বনের C13, C14, সেই পরমাণুর সেই যে আইসোটোপ গুলোর মধ্যে কার্বন C12 আইসোটোপটা প্রায় সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, প্রাচুর্যতা অনেক বেশি, 98.8% এর প্রাচুর্যতা রয়েছে। তো সেই যে তথ্যের উপর ভিত্তি করে আমরা এই মোল সংখ্যাটাকে নির্বাচন করেছি। এই তথ্যটা বা কিভাবে নির্ণীত হয়েছে এটা বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বিজ্ঞানীরা এই যে তথ্যে তারা উপনীত হয়েছেন। তো এই হচ্ছে মোল সংক্রান্ত যে শব্দের যে সংজ্ঞাটা। তো এখন এই মোল শব্দটা কিন্তু একটা ল্যাটিন শব্দ, আমরা এই শব্দের অর্থটা আমরা জানবো যে এই মোলস MOLS এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, মানে একটা স্তূপ বা হিপ বা কে একটাকে নির্দেশ করে। তো সেটা এই শব্দের ল্যাটিন থেকে নেওয়া হয়েছে এবং এই শব্দ বন্ধনীটার প্রচলন কিন্তু শুরু করেছিলেন বিজ্ঞানী হচ্ছে উইলহেম অস্টোল্ড বলে একজন জার্মান বিজ্ঞানী। না 1896 সাল থেকে তিনি এইটা প্রবর্তন করা শুরু করেছিলেন এবং 1902 সালের পর থেকে এবং ব্যাপক অর্থে কিন্তু এটা রসায়ন জগতে এর যে শব্দটার প্রচলন শুরু হয়ে গেল। তো সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝেছো যে সেই সংজ্ঞাটার একটু যদি ব্যাখ্যা আমরা বলছি যে কোন পদার্থ বলতে কি সেই পদার্থটা কিন্তু যদি যে পদার্থ ধরো আমি কোনো জায়গায় কোনো পদার্থ হিসাবে অক্সিজেন নিয়েছি, অক্সিজেনের সেই পরিমাণ অক্সিজেনকে আমরা এক মোল বলবো যার মধ্যে যে সংখ্যাটা আপাতত আমরা জেনে গেছি যে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেনের অণু যেখানে স্তূপ আকারে জমা আছে সেই সংখ্যাটাকে সেই পরিমাণটাকে বলবো এক মোল। আবার এক্ষেত্রে মোল বলার ক্ষেত্রে এক্ষেত্রে সব কোন পদার্থটার এক মোল বলছি, পদার্থটাকে কিন্তু আমাকে বারবার বলছি ব্যাখ্যার মধ্যে যেটাকে বারবার উল্লেখ করা হয়, এখানে পদার্থটাকে উল্লেখ করতে হবে। পদার্থ উল্লেখ করে আমরা তার মোল বলবো। যেমন এক মোল অক্সিজেন বলতে কি বোঝো না, এক মোল অক্সিজেন বলতে আমরা সেই পরিমাণ অক্সিজেনকে নির্দেশ করব যার মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক অক্সিজেনের অণু রয়েছে কিংবা এত সংখ্যক অক্সিজেনের পরমাণু রয়েছে। যদি পারমাণবিক ভাবে বলতে থাকি অর্থাৎ মৌলটা যদি পরমাণুর আকারে থাকে বা সেটা কিন্তু তার পারমাণবিক ভর নিয়ে তাকে বলা হয়ে থাকে। তো এই হচ্ছে উল্লেখ করার সময় ভিন্ন ভিন্ন পদার্থটাকে কিন্তু আমাদেরকে উল্লেখ করতে হয়। তো এখন এই মোল সংখ্যাটার একক, মোল সংখ্যা কিন্তু একটা সংখ্যা, এর কোনো একক নেই। তাহলে এক মোল বলা মানে এত সংখ্যক সেই পদার্থটার কণা বা সেই সংখ্যক যে তার মধ্যে থাকা প্রাথমিক কণাকে নির্দেশ করবে। তো এর কোনো একক নেই, এটা একটা যে সংখ্যা মাত্র। এর কিন্তু বিভিন্ন উপসর্গকে ব্যবহার করে একে বিভিন্ন সময়ে বড় মোল বা ছোট একক ব্যবহার করার জন্য প্রকাশ করা হয়ে থাকে। যেমন যদি বলি মিলিমোল, তো এই মোল শব্দটা আমরা জানি যে সব পদার্থের পরিমাণের একটা এসআই পদ্ধতির একক। পদার্থের পরিমাণ বলতে যে ক্ষেত্রে আমরা আণবিক জগতে অর্থাৎ ক্ষুদ্র অনুপারমাণবিক জগতের ক্ষেত্রে সেই সংখ্যাটাকে নির্দেশ করার ক্ষেত্রে কিন্তু পদার্থ পরিমাপের ক্ষেত্রে এই এককটাকে আমরা ব্যবহার করছি। তো এক্ষেত্রেও এই মোল যে ক্ষুদ্রতম উপ একক হিসেবে মিলিমোল, মাইক্রোমোল
কিংবা ধরো ন্যানোমোল কথাটাও ইউজ হতে পারে, ঠিক সেরকম বড় একক হিসাবে আমরা কিলোমোল কথাটাকে ইউজ করতে পারি। তাহলে মিলিমোল কথাটার মধ্য দিয়ে আমরা বলছি 10⁻³ মোল, মাইক্রোমোল কথাটার মধ্য দিয়ে 10⁻⁶ মোল, ন্যানোমোল কথাটার মধ্য দিয়ে 10⁻⁹ মোল, ঠিক সেরকম কিলোমোল বলতে 10⁻³ মোল। এইভাবে বিভিন্ন যে উপসর্গগুলো রয়েছে। তো এই যে মোলের ধারণাটা আমরা জানবো এর পরবর্তীকালে, যে মোলের বিভিন্ন ভিত্তির উপর, অর্থাৎ যেমন ভাবে আমরা সংখ্যাটিকে দিয়ে সাধারণত সর্বপ্রথম প্রকাশিত হওয়া শুরু হলো, এবং সেই যে তো এই যে সংখ্যাটা সর্বপ্রথম চলে আসবো এই দ্বিতীয় নম্বর আলোচনাতে। এবং আমরা জানি যে বললাম যে মোল যে সংখ্যাটিকে প্রকাশ করার, মোল যে বিষয়টাকে প্রকাশ করার বিভিন্ন ভিত্তি রয়েছে, সেই ভিত্তিগুলোর মধ্যে অনুসংখ্যার ভিত্তির উপর কিন্তু আমরা এই বিষয়টাকে এই ক্ষেত্রে বুঝলাম। তো সেই রকম ভরেরও ভিত্তি রয়েছে, কত পরিমাণ ভরকে আমরা এক মোল বলবো, ঠিক সেরকম আয়তনের উপর ভিত্তি করেও আমরা মোল সম্পর্কে ধারণা লাভ করবো। তো সংখ্যার উপর ভিত্তি করে সর্বপ্রথম তাহলে মোল সম্পর্কিত যে সংজ্ঞার মধ্যে আমরা এই সংখ্যাটা পেয়েছি 6.022 × 10⁻23, এই যে বিশাল পরিমাণ একটা বড় সংখ্যার সম্পর্কে জানছি, সেই সংখ্যাটার উপরে কি করে এই যে ভিত্তি করে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে বিভিন্ন সময়ে যে বিভিন্ন বিজ্ঞানীদের দ্বারা যে এটা হচ্ছে পরিবর্তিত হতে হতে এই নির্দিষ্ট সংখ্যক সংখ্যাতে উপনীত হয়েছে, সেটার একটা ছোট্ট অংশ ইতিহাস আমরা জানবো। যে এই যে সংখ্যাটার মানটা কত, সেটা আমরা যেটা বললাম 6.022 × 10⁻23 সংখ্যক কণাকে আমরা একজোটে বলবো এক মোল কোন পদার্থ। তাহলে যদি এক মোল অক্সিজেন বলি তাহলে এত সংখ্যক, এক মোল হাইড্রোজেন বলি এত সংখ্যক, যদি এক মোল অক্সিজেন অণু বলি তো তত সংখ্যক অণু। তো এইভাবে তো এই যে সংখ্যাটা, আমরা যে এত বিশাল বড় সংখ্যাটার কথা বলছি, সংখ্যাটা কি করে নির্ণীত হলো, কিভাবে আবিষ্কৃত হলো, কিংবা এইটা কেন, কিভাবে এর নাম যে নামকরণটা অ্যাভোগাড্রো সংখ্যা হলো বা কি করে। তো বিজ্ঞানী অ্যাভোগাড্রোই সর্বপ্রথম কিন্তু যে তিনি কিন্তু গ্যাসের আয়তন সম্পর্কিত একটা তত্ত্ব দিয়েছিলেন। সেই তত্ত্বটা আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প বা অ্যাভোগাড্রোর সূত্র হিসেবে জানি। সেটা কি না, বিভিন্ন গ্যাসীয় পদার্থগুলো আমরা যদি তাদের একই চাপ এবং তাপমাত্রায় নিয়ে থাকি এবং তাদের যদি সমান আয়তন নিয়ে থাকি, তাহলে দেখা যাচ্ছে তিনি বলছিলেন একই চাপ এবং তাপমাত্রায় রাখা যে সম আয়তন বিভিন্ন গ্যাসের মধ্যে তাদের অনুসংখ্যা সমান হবে। যদি মনে করি যে তিনটা এইরকম সমান আয়তনের হচ্ছে পাত্র, যার মধ্যে এদের চাপ এবং তাপমাত্রা সবগুলোরই একই রাখা আছে, তো এখানে বিভিন্ন আলাদা আলাদা গ্যাস দ্রব্য রাখা আছে। তো এই যে তিনটা পাত্রের মধ্যে এটাতে যদি অক্সিজেন, এটাতে যদি হাইড্রোজেন, এটাতে যদি কার্বন ডাইঅক্সাইড, ভিন্ন ভিন্ন গ্যাস রাখা থাকে, তাহলে একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সমস্ত গ্যাসের মধ্যে এর মধ্যে যদি n সংখ্যক অণু থাকে, এর মধ্যেও n সংখ্যক, এর মধ্যে n সংখ্যক অণু থাকে। অর্থাৎ সর্বপ্রথম সংখ্যা সম্পর্কে, আয়তন সম্পর্কে একটা ধারণা তিনি দিয়েছিলেন অ্যাভোগাড্রো প্রকল্প। তো এই প্রকল্পটাকে উপর ভিত্তি করে বিভিন্ন বিজ্ঞানীরা চাইছিলেন যে কত সংখ্যক অণু আছে মেজার করে দেখা যায়। তো সেক্ষেত্রে সেইটা করতে গিয়ে লাসমিট সর্বপ্রথম 1865 খ্রিস্টাব্দে কি করেছিলেন, এই সমস্ত পরীক্ষা যে নির্ণয় করার পদ্ধতিগুলো সবগুলোই হবে কিন্তু পরোক্ষ পদ্ধতি। পরোক্ষ পদ্ধতি অর্থাৎ কি, আমরা তো অণুটাকেও দেখতে পাচ্ছি না বা কতটা তার যে ব্যাসার্ধ সংখ্যাটাও জানতে পাচ্ছি না সঠিকভাবে সরাসরি। তো এক্ষেত্রে বিভিন্ন পরোক্ষ পদ্ধতিতে কিন্তু এই সংখ্যাটাকে নির্ণয় করার চেষ্টা করছিলেন। তো লাসমিট বলে বিজ্ঞানী সর্বপ্রথম 1865 খ্রিস্টাব্দে চেষ্টা করেছিলেন। তিনি কিসের উপর ভিত্তি করে সংখ্যাটা নির্ণয় করার চেষ্টা করেছিলেন, তিনি হচ্ছে গ্যাস হিসাবে তিনি বায়ুকে নিয়েছিলেন এবং বায়ুর যে অণুগুলোর হচ্ছে ব্যাস নির্ণয় করার তিনি চেষ্টা করছিলেন। সেই ব্যাসের মান এবং একক আয়তনে অণুর সংখ্যা, তিনি এই দুটো বিষয় নিয়ে তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছেন। অর্থাৎ গ্যাসের গতীয় তত্ত্ব নামক যে বিষয়ের উপর তিনি পরীক্ষা পর্যালোচনা করে, সেখানে যে গ্যাসের অণুর ব্যাস আর হচ্ছে, কারণ গ্যাসের অণুর ব্যাস জানার সঙ্গে সঙ্গে তার আয়তন আমি পেয়ে যেতে পারি। একটা গোলাকার যদি গ্যাসের গতি তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে গ্যাসের অণুগুলো একটা স্থিতিস্থাপক পূর্ণ গোলকের ন্যায়, তাহলে 4/3πr³ করে তার আয়তন বের করতে পারি। সঙ্গে সঙ্গে গ্যাসের যদি আমরা মোল অর্থাৎ অনুসংখ্যার ঘনত্ব অর্থাৎ একক যে আয়তনে
কতগুলো অণু রয়েছে তার সংখ্যাটা নির্ণয় করেছিলেন, অর্থাৎ একক আয়তনে অণু সংখ্যা যাকে বলা হচ্ছে। তাহলে অণুগুলোর আয়তন নির্ণয় করে নেওয়ার পরে সেই অণু সংখ্যার ঘনত্ব তিনিও নির্ণয় করেছিলেন, অর্থাৎ একক আয়তনে কত সংখ্যক অণু আছে। তো একক আয়তনে কত সংখ্যক অণু আছে সেখান থেকে আমরা যদি একটা নির্দিষ্ট আয়তন 22.4 লিটারে কত সংখ্যক অণু আছে, তো এখানে সেই পর্যায়ে তিনি যাননি। এখানে তিনি এই অণু সংখ্যার ঘনত্ব নির্ণয় করে একক আয়তনে যে সংখ্যাটা তিনি পেয়েছিলেন তাকে তিনি লাসিমিড সংখ্যা নামকরণ করেছিলেন। আমরা জানি সেই লাসিমিড সংখ্যার মানটা কিন্তু, যেটা সেই যে লাসিমিড সংখ্যার কথা বলছি বিজ্ঞানী লাসিমিডের পরীক্ষায়, সেটার মানটা তিনি পেয়েছিলেন 2.67 × 10⁻19। এইরকম একটা সংখ্যার মানের কাছাকাছি তিনি পৌঁছেছিলেন। তো পরবর্তীকালে আমরা জানবো যে বাপ্তিস্তে প্যারি নামক যে রাশিয়ার বিজ্ঞানী, তিনি কি করলেন যে আইনস্টাইনের দেওয়া তিনি যে ব্রাউনীয় যে গতি নিয়ে যে তিনি থিওরি প্রকাশ করেছিলেন, তিনি সেই থিওরির প্রমাণ করার চেষ্টা করতে গিয়ে ব্রাউনীয় গতি নিয়ে যে আইনস্টাইনের থিওরি 1905 খ্রিস্টাব্দে দিয়েছিলেন হচ্ছে আইনস্টাইন, সেই আইনস্টাইনের থিওরিকে প্রমাণ করতে গিয়ে তিনি সেখানে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাটার মান নির্ণয় করেছিলেন, যার মান কিন্তু যে সংখ্যাটা পেয়েছিলেন 6.5 × 10⁻23। তো সেক্ষেত্রে পরবর্তীকালে আরো আমরা জানবো যে 1909 খ্রিস্টাব্দে যখন মিলিকান তিনি ইলেকট্রনের আধান নির্ণয়ের পরীক্ষা করছিলেন এবং ওয়েলড্রপ এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে একটা ইলেকট্রনের আধানের মান তিনি যেটা নির্ণয় করেছিলেন 1.602 × 10⁻, ইলেকট্রনের আধানের মানটা 1.602 × 10⁻−19 কুলম্ব। এইটা নির্ণয় করার পরে পরে সেই ইলেকট্রনের আধানের সঙ্গে ফ্যারাডে, যিনি 1834 খ্রিস্টাব্দে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিশ্লেষণ করা নিয়ে তিনি যে সূত্র দিয়েছিলেন, না কোনো তড়িৎদ্বারে কত পরিমাণ পদার্থ জমা হবে যে তড়িৎদ্বারে প্রবাহিত আধানের সমানুপাতিক নিয়ে তিনি একটা যে সূত্রের যে একটা ধ্রুবক হিসেবে তিনি দিয়েছিলেন, সেই ফ্যারাডে অর্থাৎ যে 96,485 কিংবা প্রায় 96,500 কুলম্ব আধান পাঠালে যে তড়িৎদ্বারে একটা এক তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ সঞ্চিত হয়, 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ সঞ্চিত হয়, তিনি তার সূত্র সেটাতে তিনি দিয়েছিলেন। সেখানে ফ্যারাডে তার দুটো সূত্র ছিল আমরা জানি, সেই দুটো সূত্রের মধ্যে গুরুত্বপূর্ণ কনক্লুশনটা ছিল যে এক ফ্যারাডে মানে হচ্ছে প্রায় 96,500 কুলম্ব পরিমাণ আধানের সমান। যে পরিমাণ আধান পাঠালে তড়িৎদ্বারের মধ্য দিয়ে কোন তড়িৎদ্বারে হয় গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ সঞ্চিত হবে কিংবা গ্রাম তুল্যাঙ্ক পদার্থ সেই তড়িৎদ্বার থেকে দ্রবণে দ্রবীভূত হবে। তো সেই যে ফ্যারাডের মানকে যখন ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করে আমরা পেলাম, প্রায় একটা সংখ্যা পেলাম, যে সংখ্যাটাও প্রায় ধ্রুবক থাকছে। তো এই রকম ভাবে যে বৃহৎ পরিমাণ একটা সংখ্যা আমরা বিভিন্ন ক্ষেত্রে পাচ্ছি, সেই নির্দিষ্ট পরিমাণ সংখ্যাটিকেই পরবর্তীকালে অ্যাভোগাড্রো, যিনি হচ্ছিলেন এই যে সংখ্যা নির্ণয়ের সূচনা কাল থেকে তিনি সূত্রটা দিয়েছিলেন, তার নামের সম্মানার্থে আমরা এই সংখ্যাটিকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে আমরা জানবো। সেই সংখ্যাটার মান পরবর্তীকালে যেটা নির্ণীত হবে 6.022 × 23 10⁻। তো এইভাবে এই যে বিশাল বড় একটা সংখ্যা পেলাম, এই সংখ্যাটার মান তোমরা বুঝতে পারছো কত বড়। যদি এই সংখ্যাটার বিশালতা তোমরা জানতে চাও, একটা ছোট্ট এক্সাম্পল বই থেকে আমরা তুলেছি। ধরো আমাদের এই পৃথিবীতে যতজন মানুষ আছে, আমরা প্রায় ধরো 300 কোটি মানুষ রয়েছে। তো 3 × 10⁹ সংখ্যাটা দিয়ে প্রকাশ করছি, এবং তারা যদি প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করে মার্বেল গুনছে, আমরা ধরে নিচ্ছি কোনো মার্বেল গুনছে, প্রত্যেক 1 সেকেন্ডে তারা একটা গুনতে পারে। তাহলে এতজন লোক যদি প্রত্যেকদিন 8 ঘন্টা কাজ করে, তাহলে ওই অ্যাভোগাড্রো সংখ্যক যে মার্বেলকে গুনতে তাদের সময় লেগে যাবে প্রায় হচ্ছে 2 কোটি বছর। অর্থাৎ এত জন লোক 8 ঘন্টা করে কাজ করছে, প্রত্যেকে তারা একটা করে 1 সেকেন্ডে কাউন্ট করতে পারে, তাহলে ওই অ্যাভোগাড্রো সংখ্যক যে মার্বেল গুনতে, মার্বেলের গণনা করতে 2 কোটি বছর লেগে যাবে। তাহলে বুঝতে পারছো যে সংখ্যাটার বিশালতাটা কতটা বড়। তাহলে এই বিশাল সংখ্যক কণাটিকে আমরা সহজে কিন্তু বুঝে উঠতে পারছি না, এই বিশালতাটা জটিলতার সৃষ্টি করছে। তো যেমন ভাবে আমরা এই বিশাল সংখ্যাটিকে
সেই জন্য চাইবো যে সমতুল্য কোনো অন্য কোনো ভরের বা অন্য কোনো আয়তনের আকারে আমি যদি রূপান্তরিত করে ফেলতে পারি, তাহলে কিন্তু গণনাটা আমাদের যে অনেকটা গ্রাহ্য হবে, মনোগ্রাহী হয়ে যাবে, বুঝতে আমাদের সুবিধা হবে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আমাদের একটু বেটার হবে। তো যেমন ভাবে কি করা হয়, কোনো যেখানে টাকা তৈরির কারখানা রয়েছে, ট্যাক্সাল বা মিন্ট, সেখানে যখন কোনো কয়েন যে তৈরি করা হচ্ছে, সেই কয়েন তো প্রচুর প্রচুর কয়েন তৈরি করা হচ্ছে, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 10 টাকার কয়েন, 5 টাকার কয়েন। তো সেই কয়েনের সংখ্যা গণনাটা কিভাবে করা হয়ে থাকে, সেখানে যে পদ্ধতি অবলম্বন করা হয় নিশ্চয়ই তোমরা জানো। একটা নির্দিষ্ট সংখ্যক মানে কয়েনগুলোকে জমা করে তার ওজন নিলে যে ওজনটা হয়, সেই ওজনের মধ্যে যে কয়েনের যে সংখ্যাটা যেমন নির্দিষ্ট এবং সেই পরিমাণটার উপর ভিত্তি করে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটাও নির্দিষ্ট। ঠিক সেই রকমের একটা সমতুল্য ধারণা নিয়েই কিন্তু এই বিশাল বড় অ্যাভোগাড্রোর সংখ্যা, যাকে আমরা মোল সংখ্যা বলে বলছি, এক মোল পদার্থের যে সংখ্যা বলছিলাম, সেইটাকে আমরা সমতুল্য এবারে ভরের ভিত্তিতে আমরা প্রকাশ করতে চাইছি। তো এরপরেই চলে আসবে হচ্ছে যে ভরের ভিত্তিতে মোল সংখ্যাটাকে এখন আমরা যাচাই করব। তো কতগুলো, যেমন ধরো এক একটা পদার্থের যে পরমাণুগুলোর, যে কোনো পদার্থের আমরা যদি পরমাণুগুলো ধরি, এখন সেই পরমাণুগুলোর ভরও তো আবার অত্যন্ত নগণ্য। তো আমরা যে বিষয়টা এখানে বলতে যাচ্ছি যে ভরের উপর ভিত্তি করে আমরা জানতে চাচ্ছি যে এতগুলো কোন পদার্থের এতগুলো সংখ্যক কণাকে সঞ্চিত করলে কত ভর হয়, সেটা আমরা হিসাব করতে যাচ্ছি। তো সেই ভরের ভিত্তিতে আলোচনার উপরে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে কয়েকটি ছোট ছোট যে সংজ্ঞা আমরা ভরের উপর ভিত্তি করে এখানে ধরে থাকি, সেগুলো হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট কথাটার অর্থ কি, যে একটা পরমাণুর প্রকৃত ভরকে মাপা হয় যে এককের সাহায্যে। এক একটা পরমাণুর প্রকৃত ভর, আমরা যদি একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর আমরা নির্ণয় করি, আমরা দেখে থাকবো যে তার মান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম প্রায়। তাহলে একটা হাইড্রোজেন পরমাণু যার মধ্যে একটাই মাত্র প্রোটন রয়েছে, বাইরে এক কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে, সেইটার ভর হচ্ছে এত গ্রাম। আমরা সর্বপ্রথম ডাল্টন কি করেছিলেন, তিনি এই হাইড্রোজেনের যে ভরটাকে একক ধরে, এইটাকেই তিনি ইউনিট ধরে অন্য কোনো পদার্থের পরমাণুগুলোর ভরকে তিনি প্রকাশ করতে চাইলেন। কারণ কি, যাতে করে কি হবে, একটা মাত্র যে সেই ইউনিটটা গুণ করে আমি সেই পদার্থগুলোর অন্য কোনো পদার্থের পরমাণুটার ভর আমি সহজে নির্ণয় করতে পারবো। তো সেক্ষেত্রে অর্থাৎ পরমাণুর প্রকৃত ভর নির্ণয়ের জন্য যে স্কেলটা তিনি প্রবর্তন করতে চাইছিলেন, সেটা সেক্ষেত্রে তিনি হাইড্রোজেনের একটা পরমাণুর ভরকে নিয়েছিলেন। তো প্রকৃতপক্ষে সেই যে ভরের মানটাই কিন্তু আমরা অ্যাটমিক মাস ইউনিটের ক্ষেত্রে ধরতে পারি। তবে আমরা দেখব যে হাইড্রোজেনের এই যে ভরের মানটা কিছুটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। কারণ কি, হাইড্রোজেন যে মৌলটা তার অনেকগুলো আইসোটোপ আছে। হাইড্রোজেনের আইসোটোপ তোমরা জানো যে H11, H21, H31, প্রোটিয়াম, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম। এবং এদের এই যে ভর সংখ্যার পার্থক্য হওয়ার জন্য যখন কোনো আমরা হাইড্রোজেন পরমাণুর গড় ভর নিয়ে তার সাপেক্ষে অন্য কোনো পদার্থগুলোর ভর আমরা তুলনা করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে ভগ্নাংশ সংখ্যা চলে আসছে। তাছাড়া কি হচ্ছে, হাইড্রোজেন অত্যন্ত একটা সক্রিয় মৌল, তাছাড়া সমস্ত প্রকার পদার্থের সঙ্গে এ কিন্তু বিক্রিয়া করে না, এবং সঙ্গে সঙ্গে এটা একটা গ্যাসীয় মৌল। তো এই হাইড্রোজেনের পরমাণুর প্রকৃত ভরের সাপেক্ষে করার ক্ষেত্রে যে সমস্যাগুলো ডাল্টন অনুভব করেছিলেন, সেই তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে কোন পরমাণুর ভর এবারে নির্ণয়, যাকে আমরা বলে থাকি রিলেটিভ অ্যাটমিক মাস। অর্থাৎ কোনো একটা পরমাণুর সাপেক্ষে, তো এখানে হাইড্রোজেনের সাপেক্ষে যদি কোনো একটা পরমাণুর ভর মাপতে থাকি, তো সেই পরমাণুর ভরটাকে আমরা বলবো হাইড্রোজেন স্কেলে তার অ্যাটমিক মাস। কিন্তু হাইড্রোজেনের যে বিভিন্ন ত্রুটিগুলোর কথা আমরা বললাম, নিশ্চয়ই বুঝলে যে হাইড্রোজেনের যে সমস্যাটা, তার আইসোটোপ রয়েছে, সেটা একটা গ্যাসও বটে, সেটা সবার সঙ্গে আবার বিক্রিয়াও করে না। তো এই সমস্ত কারণের জন্য কিংবা বিভিন্ন যে অনুপাতগুলো হাইড্রোজেন স্কেলে আমরা করব, সেক্ষেত্রে সেটা আমরা ভগ্নাংশ পাবো। অর্থাৎ আমরা যদি একটু মুছে দিয়ে বিস্তৃত আকারে লেখার চেষ্টা করি, তো যে বিষয়টা আমাদের হয়ে গেছে, তো অ্যাটমিক মাস ইউনিট অর্থাৎ হাইড্রোজেন স্কেলে রিলেটিভ অ্যাটমিক মাস। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস কোন মৌলের একটি পরমাণু,
কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই যদি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর, তাহলে দুটোর ভর ভর কেটে গিয়ে একটা আমি তুলনামূলক সংখ্যা পাবো। ঠিক এই অ্যাটমিক মাস স্কেলে যখন ডাল্টন এটা শুরু করলেন, তিনি এক্ষেত্রে কতগুলো ত্রুটির আমরা সম্মুখীন হবো। বারবার বলছি যে হাইড্রোজেন যেমন তার যে আইসোটোপ থাকার জন্য এই ভগ্নাংশগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভগ্নাংশ হয়ে যাচ্ছে, দশমিক ভগ্নাংশ হচ্ছে। তো তার জন্য পরবর্তীকালে আবার অক্সিজেন স্কেল চালু করে বিজ্ঞানীরা দেখতে চাইলেন যে রিলেটিভ অ্যাটমিক মাস নির্ণয় করার ক্ষেত্রে, অর্থাৎ আপেক্ষিক যে ভর বা যে পারমাণবিক ভর, যাকে আমরা পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভরের কথা বলছি, যে সেটার ক্ষেত্রে অক্সিজেন স্কেলের কথা যখন বলবো, তো অক্সিজেন স্কেলেও তাহলে সংজ্ঞাটা কি হবে না, কোন মৌলের একটি পরমাণুর ভর, তাহলে উপরে কিন্তু লবটা একই থাকবে, সেম পজিশনে বসবে, কিন্তু নিচের যে ডিনোমিনেটরের ক্ষেত্রে এখানে কি হবে, অক্সিজেন এর একটি পরমাণুর ভরের 1/16 অংশের, অর্থাৎ উপরে এই মানটাই থাকছে, তখন আমরা 16টাকে গুণ করতে পারি, অর্থাৎ 16 ইন্টু, তো এই যে সংখ্যার এই যে বিষয়টা থাকছে সেম থাকছে 16 গুণ। তো এক্ষেত্রে অক্সিজেন স্কেল প্রবর্তন করেও যখন বিজ্ঞানীরা চেষ্টা করছিলেন অক্সিজেন যথেষ্ট সম্ভব, যে তখনও পর্যন্ত কিন্তু অক্সিজেনের আইসোটোপ গুলো আবিষ্কৃত হয়নি। সে না হওয়ার জন্য যখন 1929 এর দিকে আবার অক্সিজেনের আইসোটোপ গুলো আবিষ্কৃত হবে, যেন অক্সিজেনের 16, অক্সিজেনের 17, অক্সিজেনের 18, এরকম 3টা আইসোটোপ আবিষ্কৃত হয়ে গেলে আবার সে পরবর্তীকালে সমস্যা হবে, কারণ তাদের যখন গড় পারমাণবিক ভর নির্ণয় করতে যাব, কোন মৌলের যে তখন গড় করতে যাব, সেটা কিন্তু প্রকৃতিতে সে শতকরা কত শতাংশ পাওয়া যায় তার উপর ভিত্তি করে কিন্তু ভগ্নাংশ হবে। তো সেটাতে আমরা আসবো যে গড় পারমাণবিক ভর বা পারমাণবিক ভরের মানটা আমরা যখন তাদের আইসোটোপ থাকবে তাদের ক্ষেত্রে কি হবে। তো এক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে করার ক্ষেত্রে যেমন ভাবে আইসোটোপ আবিষ্কৃত হওয়ার ফলে একটা ভগ্নাংশ পুনরায় আবার সমস্যা সৃষ্টি করলো। তাছাড়া কি হলো, বিজ্ঞানীরা আবার যেমন কেমিস্ট্রির ক্ষেত্রে বিজ্ঞানীরা অক্সিজেনকে নিয়ে তারা গড় মানটাকে নিয়ে তার সাপেক্ষে এই যে অক্সিজেনের পরমাণু ভর হিসাবে সেখানে গড় পারমাণবিক ভরটাকে নিয়ে তারা সেক্ষেত্রে যে স্কেলটা প্রচলন করতে গিয়ে বিভিন্ন বিভিন্ন মৌলের যে পারমাণবিক ভরগুলো পাচ্ছিলেন, যে সেক্ষেত্রে ফিজিক্সের বিজ্ঞানীরা অর্থাৎ ফিজিসিস্টরা তারা কিন্তু অক্সিজেন 16 পরমাণুটার পারমাণবিক ভরকে নিয়ে তারা কিন্তু একটা বিভিন্ন মৌলের পারমাণবিক ভরের একটা তালিকা তুললেন। তো দু ক্ষেত্রে সামান্য যে ডিসব্যালেন্স দেখা দিল, সেটা আবার বিজ্ঞানে একটু জটিলতা সৃষ্টি করলো। অর্থাৎ তোমরা অনেক সময় দেখবে রাসায়নিক যে কেমিস্ট্রির বইতে যে অ্যাটমিক মাসের যে মানগুলো দেওয়া আছে, ফিজিক্সের অনেক সময় বইতে যদি অক্সিজেনের উপর ভিত্তি করে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে দেওয়া আছে, একটু ভগ্নাংশ হবে। তো এই দুই প্রকার সমস্যাটাকে মেটানোর জন্য যে কার্বন স্কেলের প্রচলন করে ফেললেন বিজ্ঞানীরা, যে কার্বন স্কেল যেটা কিন্তু সর্বপ্রথম বিজ্ঞানী নীর এবং ওলান্ডু 1957 সালের দিকে এই স্কেলটা প্রবর্তনের কথা বলেন, বিজ্ঞানী নীর এবং ওলান্ডু। তো এই যে দুজন বিজ্ঞানীদের প্রবর্তন করা স্কেল, যেখানে কার্বনটাকে সর্বপ্রথম চিহ্নিত করা হলো যে কার্বন পরমাণুর সাপেক্ষে আমরা অন্যান্য পরমাণুগুলোর ভর নির্ণয় করব। তো বিজ্ঞানী নীর এবং বিজ্ঞানী ওলান্ডুর সেই দেওয়া তথ্যটাকে উপর বেস করে 1961 সালে যে আমরা জানি যে ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির যে দপ্তর থেকে সর্বপ্রথম কার্বনের উপর ভিত্তি করে তাকে মান্যতা দিয়ে রিলেটিভ অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা শুরু হলো। তো সেক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে সেক্ষেত্রে সংজ্ঞাটাতে কি হয়ে যাবে না, একটি পরমাণুর ভর ভাজিতক কার্বন C12 আইসোটোপের C12 পরমাণুর ভর গুণিতক 1/12, অর্থাৎ 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তো সেই 1/12 অংশটা এখানে গুণ হয়ে চলে আসতে পারে 12। তো এটা কার্বন স্কেলে কোন মৌলের একটি পরমাণুর ভর। তো দেখতে পাচ্ছ যে এই যে মানটা
তো সেই হাইড্রোজেন স্কেলের ক্ষেত্রে যে মানটা আমরা পেয়েছিলাম, হাইড্রোজেনের একটা পরমাণুর ভর 1.66 × 10⁻⁻24 গ্রাম, যেটাকে ডাল্টন একটা যে অ্যাটমিক মাস ইউনিট হিসেবে যেটা ধরার পরিকল্পনা করছিলেন, যার দরুন বিভিন্ন সমস্যাগুলো হলো। তো সর্বপ্রথম অক্সিজেন থেকে কার্বনের উপর কি করে রূপান্তরিত হলো, তো সেই কার্বন পরমাণুটাকে কেন পছন্দ করা হলো, আমরা জানলাম যে কার্বন পরমাণুটা আগেই আলোচনা করেছি, কার্বন পরমাণুটা প্রকৃতিতে যেটা পাওয়া যাচ্ছে সেই যে C12 আইসোটোপটা প্রকৃতিতে কিন্তু 98.8% কিন্তু রয়েছে, আর অন্য দুটো আইসোটোপ তার তুলনায় অনেক কম রয়েছে। তো সেই সর্বোপরি সেই গড় কিন্তু যে গড় অ্যাটমিক মাসটা কোনো ইফেক্ট করছে না, কিংবা আমরা কার্বন C12 আইসোটোপটার প্রাচুর্যতাটা অনেক বেশি এবং যার যে প্রকৃত সঠিক পারমাণবিক ভর 12.000 পর্যন্ত আমরা অ্যাটমিক স্কেলে মাপ করে দেখেছি, সূক্ষ্মতার সঙ্গে পরিমাপ করা যায়। তো সেই জন্য কার্বন স্কেলটাকে এখানে গ্রহণযোগ্য করা হয়েছে। এবং কার্বনের কি ক্ষেত্রে কি করা হয়েছে, তো কার্বনের ক্ষেত্রে তাহলে এই কার্বন স্কেলে যে তথ্যটাকে আমরা পাবো সেটাকে কাজে লাগিয়েই যে একটা পরমাণুর অ্যাটমিক মাসটাকে আমরা নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে 12 গ্রাম, তাহলে C12 আইসোটোপের আমরা যদি 12 গ্রাম কার্বন নিয়ে থাকি, তার মধ্যে যে 6.022 × 10⁻23 সংখ্যক যে কার্বন পরমাণু বর্তমান থাকে, এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উপর বেস করে বিজ্ঞানীদের দেওয়া প্রদত্ত তথ্য। তাহলে 12 গ্রাম কার্বন হতে এতগুলো কার্বন পরমাণুর ভর যদি হয়, তাহলে উল্টো দিক দিয়ে যদি লিখি 6.022 × 10⁻23 কার্বন পরমাণুর ভর কত হচ্ছে, কার্বন পরমাণুর ভর হয়ে দাঁড়াচ্ছে যে 12/6.022 × 10⁻23। তো এই যে এতটি কার্বন পরমাণুর ভর এত হলে একটি কার্বন পরমাণুর ভর আমরা পেলাম এইটা। তো এইটার 1/12 অংশ, এইটার 1/12 অংশ, তাহলে কার্বনের পরমাণুর ভরের 1/12 অংশটাকেই আমরা বলেছি এক অ্যাটমিক মাস ইউনিট। তাহলে কার্বনের একটি পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশটাকেই আমরা তখন বলছি যে অ্যাটমিক মাস ইউনিট হিসাবে এটাকে ধরছি। প্রকৃতপক্ষে যেটা পেয়ে যাচ্ছি এই 12 কেটে গিয়ে তখন আমরা পেয়ে যাচ্ছি 6.022 × 10⁻23। তো এত গ্রামে পাবো এখানটায়। তো এক্ষেত্রে এটা 12 গ্রাম ছিল, যেটা সংখ্যা ছিল, তাহলে এত গ্রাম, এটা প্রায় পেয়ে যাব আমরা হচ্ছে 1.6602 × 10⁻24 গ্রাম। তো এইটাই হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। অর্থাৎ দেখতে পাচ্ছি এই যে এটাকে আমরা যদি ইউ দিয়ে প্রকাশ করি, ইউটা সমান দেখতে পাচ্ছ 1/n এত গ্রাম। অ্যাভোগাড্রো সংখ্যার অনন্যকে দিয়ে প্রকাশ করলে তার মানের সঙ্গে পাচ্ছি। তাহলে কোন পদার্থের একটি পরমাণুর যে প্রকৃত ভর পেতে গেলে আমরা অ্যাটমিক মাস ইউনিট হিসাবে যে এককটা পাচ্ছি, যে গ্রামটা পাচ্ছি, সেইটাকে যদি তার যে আমরা এই যে বিভিন্ন হাইড্রোজেন স্কেলে, অক্সিজেন বেস, কার্বন স্কেলে যে রিলেটিভ মাসটা পেয়েছিলাম তার সঙ্গে এই ইউটা গুণ করে আমরা সেটার কিন্তু প্রকৃত ভর, তাহলে আমরা সেটা নির্ণয় করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি করে ভরের উপর ভিত্তি করে আলোচনা করতে গিয়ে সেক্ষেত্রে আমরা অ্যাটমিক মাস ইউনিটের আলোচনাটা আগে করছি। তাহলে এখানে কোন পরমাণুর প্রকৃত ভর, যে কোনো পরমাণুর যে প্রকৃত ভরটা কত হবে, সেই ভরটা আমরা তার যে রিলেটিভ অ্যাটমিক মাসটা পেয়েছি তাকে যদি ইউ দিয়ে গুণ করি, তাহলে কোন পরমাণুর প্রকৃত ভর, তাহলে ওই পরমাণুর যে রিলেটিভ অ্যাটমিক মাসকে ইউ দিয়ে গুণ করলে আমরা তার প্রকৃত ভরটা কিন্তু পেয়ে যাব। অর্থাৎ 1 রিলেটিভ অ্যাটমিক মাস গুণিতক 1 অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে আমরা গ্রামে প্রকাশ করলে তার প্রকৃত ভরটা পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে আমরা যখন একটা পরমাণুর প্রকৃত ভর পেয়ে গেলাম এবং অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে একটি পরমাণুর প্রকৃত ভর যদি এত গ্রাম হয়, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর প্রকৃত ভর ওই পদার্থের
ওই পদার্থের আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যক কণা নিয়ে তার প্রকৃত ভর বের করি, সেটা কত হবে? সেটা হয়ে যাবে, দেখতে পাচ্ছ, রিলেটিভ অ্যাটমিক মাস। তাকে যে গ্রামে প্রকাশ করে নিয়েছিলাম, অ্যাভোগাড্রো সংখ্যা গুণিতক অ্যাভোগাড্রো সংখ্যা কাটাকাটি হয়ে যাবে, তাহলে এত গ্রাম। অর্থাৎ এন এ সংখ্যক কোন ওই পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক কণার যে প্রকৃত ভরটা, সেটা কত হচ্ছে তোমরা বুঝতে পারছো। যে কোন পদার্থের যে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বটাকে সেটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করে দিই, সেই তত গ্রাম। অর্থাৎ যদি মনে করি অক্সিজেনের এন এ সংখ্যক পরমাণুর প্রকৃত ভর কত হবে, তার যে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, তার সঙ্গে তাকে গ্রামে প্রকাশ করে দিই, অর্থাৎ 16 গ্রাম। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন যদি এন এ সংখ্যক অক্সিজেন পরমাণুর ভরটা কত হবে না 16 জি। ঠিক একই রকম ভাবে যে কোনো পদার্থের তার অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু নিয়ে তার যদি প্রকৃত ভর কত হবে যদি বার করি, তার যে আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়েছিলাম তাকে গ্রামে প্রকাশ করে দিলে যা হয়। তাহলে যে কোনো পদার্থের এই যে আণবিক পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করে দিলে যেটা হয়, সেটাকেই বলা হয় গ্রাম পরমাণু। আমরা গ্রাম পরমাণু কথাটা যেভাবে বুঝলাম না, কোন পদার্থের আণবিক ভরকে যে পারমাণবিক গুরুত্বটিকে গ্রামে প্রকাশ করে দিলে যে গ্রাম হয়, সেটাকেই বলা হচ্ছে, ধরো এটা অক্সিজেনের গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু, বা এক্ষেত্রে পরমাণু যদি উল্লেখ না থাকে, এটা 1 গ্রাম মোল অক্সিজেন পরমাণু কথাটা আমরা বলতে পারি। 1 গ্রাম মোল, 1 গ্রাম মোল অক্সিজেন পরমাণু সমান কত না 16 গ্রাম। তো এইভাবে গ্রাম পরমাণু সম্পর্কে এবং সেইটার মধ্যে যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে তার বিষয়টা আমরা স্পষ্ট হলাম। তো এইভাবে অ্যাভোগাড্রো সংখ্যাটিকে আমরা, যেটা অনেক বৃহৎ সংখ্যা পেয়েছিলাম, যাকে আমরা যে সমতুল্য ভরে রূপান্তরিত করতে চাইলাম, দেখলাম অ্যাভোগাড্রো সংখ্যক কণাকে যদি নিয়ে নেওয়া হয়, সহজ একটা তার আপেক্ষিক পারমাণবিক ভর কিংবা যে পারমাণবিক ভর যাকে আমরা বলে থাকি, তারকে গ্রামে প্রকাশ করে দিলে যা হয় সেটার সমান হয়। তো এই একটা গুরুত্বপূর্ণ কনক্লুশন আমরা ভরের উপর বেস করে পেলাম। ঠিক একই রকম ভাবে আমরা যদি আপেক্ষিক আণবিক ভর, রিলেটিভ মোলার মাস আমরা নির্ণয় করি, যে কোন মৌলের আপেক্ষিক আণবিক ভর, বা সিম্পল কথায় আমরা আণবিক ভর বলতে পারি, আণবিক ভরটা সেটা কত হবে, ওই মৌলের, যে মৌলটার কথা বলছি, তাহলে কোন মৌলের একটি অণুর ভর ভাজিতক, আমরা যদি কার্বন স্কেলে সর্বশেষে যেটা আমি জানলাম, সেই কার্বন স্কেলে চলে যাই, কার্বন C12 আইসোটোপের একটি অণুর ভর তার 1/12 অংশ, বোঝা গেল। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা মৌলের যদি হয়ে থাকে তার অণুর ভর, এখন মৌলের অণু, তার মধ্যে যদি তার পারমাণবিকতা আমরা জানা থাকে, তাহলে তার পারমাণবিকতা গুণিতক একটি পরমাণুর ভর। তাহলে একটা ধরো সাপোজ বলছি ধর O2, এটার পারমাণবিকতা কত 2, কারণ দুটো পরমাণু নিয়ে এটা অণু তৈরি হচ্ছে। তাহলে তার পারমাণবিকতা নিয়ে তার একটা পরমাণুর ভর বের করে, তো সেক্ষেত্রে কার্বন পরমাণুর যে ভর গুণিতক 12। তো এইভাবে আমরা আণবিক ভরটা পেয়ে যাব, তার পারমাণবিকতার সঙ্গে তার যে, তাহলে পারমাণবিকতা গুণিতক, এইটা তো আমরা আগেই পড়লাম যে রিলেটিভ অ্যাটমিক মাস। তাহলে কোন মৌলের রিলেটিভ অ্যাটমিক মাসটাকে নিয়ে তার পারমাণবিকতা দিয়ে গুণ করে দিলে, তাহলে সেটা যদি মৌলিক পদার্থ হয়ে থাকে, তাহলে যে ক্ষেত্রে মৌলিক পদার্থের অণুটা আমাদের জানা থাকবে, সেক্ষেত্রে সিম্পল ভাবে তার পারমাণবিকতা গুণ করলে আমরা তার আণবিক ভরটা পেয়ে যাব। তো সেই আণবিক ভরকে আমরা যখন গ্রামে প্রকাশ করে দেব, সেটাকেও সেখানে আমরা বলবো গ্রাম অণু। অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক, যেমন ভাবে আমরা বের করেছিলাম অ্যাভোগাড্রো সংখ্যক
যে কোনো পদার্থের অ্যাভোগাড্রো সংখ্যক অণুর যে ভরটাকে গ্রামে প্রকাশ করে দিলে তার কি হবে না, তাহলে Na সংখ্যক কোন পদার্থের অণুর ভরটা কত হবে, তার রিলেটিভ মোলার মাসকে গ্রামে প্রকাশ করে দিলে যা হয়। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক, সেক্ষেত্রে কোন পদার্থের অণুর ভরটা আমাদের মোলার মাসকে, মোলার মাস আবার কি জানি, তার যদি পরমাণুটা মৌলিক পদার্থ হয়ে থাকে, মানে মৌলিক পদার্থের তার অণুর সংখ্যা পারমাণবিকতা জানি, তাকে গুণ করে পেয়ে যাব। তাহলে অণুর আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করে দিলে যা হয় সেটাই তাকে বলা হচ্ছে। তো এইটাকেই আমরা বলে থাকি গ্রাম অণু বা গ্রাম মোল। তাহলে কোন পদার্থের আণবিক গুরুত্বটাকে গ্রামে প্রকাশ করে দিলে যা হবে সেই সংখ্যাটিকেই আমরা বলবো তার গ্রাম মোল। তো তার মধ্যে কত সংখ্যক অণু থাকবে না, অ্যাভোগাড্রো সংখ্যক সেই যে অণুটা থাকবে সেটাও আমরা জানলাম। তো এইভাবে অণু সংখ্যার উপর ভিত্তি করে, পরমাণু সংখ্যার উপর ভিত্তি করে আমরা তাদের আণবিক ভর বা পারমাণবিক ভরগুলো নির্ণয় করলাম। তো এই ক্ষেত্রে এই প্রসঙ্গে আমাদের যে সমস্ত পদার্থগুলোর যে আইসোটোপ আছে, আইসোটোপ থাকছে, তাদের ক্ষেত্রে রিলেটিভ অ্যাটমিক মাসটা আমরা কিভাবে নির্ণয় করে থাকি। আইসোটোপ একটা এক্সাম্পল ধরো C3517 আর C3717, এরা হচ্ছে প্রকৃতিতে ধরো 75% রয়েছে, এটা প্রকৃতিতে রয়েছে 25%। তো এক্ষেত্রে এই ক্লোরিনের অ্যাটমিক মাস নির্ণয় করতে গিয়ে তাহলে তার 35 গুণিত 75% আছে, তার সঙ্গে 37 গুণিত 25% আছে, বাই 100 দিয়ে ভাগ করলে আমরা যেটা পেয়ে যাব প্রায় 35.5। রিলেটিভ মোলার মাস যদি আমরা বের করে থাকি ক্লোরিনের রিলেটিভ মোলার মাস আমরা পেয়ে যাব যে 35.5। তো এক্ষেত্রে সেই এইভাবে আপেক্ষিক যে পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক আণবিক গুরুত্ব নির্ণয় করার পর কি করে বিভিন্ন যে আইসোটোপ যুক্ত থাকলে তাদের ক্ষেত্রে রিলেটিভ অ্যাটমিক মাস কত হবে নিশ্চয়ই তোমরা বুঝলে। তো এইভাবে আমরা যে বিভিন্ন সম্পর্কগুলো নির্ণয় করলাম, সর্বপ্রথম যে অ্যাভোগাড্রো সংখ্যাটা, অর্থাৎ সংখ্যার উপর ভিত্তি করে মোল সংখ্যা জেনেছিলাম, সেই মোল সংখ্যা থেকে কি করে ভরের উপর ভিত্তি করে আমরা একটা তথ্য পেলাম যে রিলেটিভ মোলার মাস, অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করে দিলে যত পরিমাণ পদার্থটা হয় তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক ওই পদার্থের পরমাণুটি থাকবে, কিংবা রিলেটিভ মোলার মাস আপেক্ষিক আণবিক গুরুত্ব নিয়ে কোনো পদার্থের তাকে গ্রামে প্রকাশ করে দিলে যত গ্রাম হয় তার মধ্যেও অ্যাভোগাড্রো সংখ্যক তখন অণু থাকবে। এইভাবে আমরা যে সম্পর্কগুলো ভরের উপর ভিত্তি করে সেখানে পেলাম, অর্থাৎ সংখ্যা থেকে কি করে ভরে আমরা রূপান্তরিত হতে পারলাম সেই সম্পর্কটা আমরা জানলাম। তো এরপরে চলে আসছি যে আয়তনের উপর ভিত্তি করে মোল সংখ্যা। তাহলে আয়তন, তো আয়তনের উপর ভিত্তি করে যখন মোল সংখ্যা বলবো, আয়তন সমান আমরা কি জানি, ভি সমান হচ্ছে কি m/d, অর্থাৎ আয়তন বের করতে গেলে কোন পদার্থের ভরকে ঘনত্ব দিয়ে গুণ করতে হয়, ঘনত্ব দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সেখানে পেয়ে যাই। অর্থাৎ আয়তন সমান আমরা যেটা জানি যে কোন পদার্থের ভরকে তার ঘনত্ব দিয়ে যদি ভাগ করি। তো এখন কঠিন পদার্থের ক্ষেত্রে সে ভর ও পরিবর্তন সাধারণত হয়তোই না, কঠিন তরল গ্যাস যে কোনো পদার্থের ক্ষেত্রে ভর তো অপরিবর্তিত থাকে, তার ঘনত্বটা কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে তার আয়তনটা, কঠিন বা তরলের ক্ষেত্রে কি হয় যে এই আয়তনটা কিন্তু পরিবর্তনশীল, যেহেতু ঘনত্বটা সাধারণত খুব সামান্য একটু পরিবর্তন হলেও কি আছে, আয়তনটা এক্ষেত্রে পরিবর্তনশীল হবে। অর্থাৎ কোন পদার্থের যদি ভরটাকে আমরা 1 মোল যে পরমাণু বা অণুটা নিয়েছি তার যে ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা হয় তাকে দিয়ে যদি তার ঘনত্ব দিয়ে ভাগ করে যে আয়তনটা পাবো সেটা পাবো কঠিন পদার্থ বা তরল পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন। তাহলে 1 মোল পদার্থটাকে নিয়ে যদি তার ঘনত্বটা বিশেষ করে কঠিন পদার্থের ক্ষেত্রে অপরিবর্তিত হয়, সাধারণত এটা টেম্পারেচার আর প্রেসারের উপর নির্ভর করে না কঠিন তরলের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যে আয়তনটা পাবো খুব সামান্য, কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তার ডেনসিটিটা আলাদা আলাদা হয়ে থাকে ক্রিস্টাল স্ট্রাকচারের উপর বেস করে, অণু পরমাণুর যে দূরত্বের উপর বেস করে। তো কঠিন তরল পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন কিন্তু ভিন্ন ভিন্ন হবে, যদিও ঘনত্বটা আমরা ধরে নিচ্ছি যে টেম্পারেচার প্রেসারের উপর নির্ভর করে না, কিন্তু ভিন্ন ভিন্ন পদার্থের কিন্তু ঘনত্ব তাদের ভেতরের স্ট্রাকচারের উপর বেস করে আলাদা আলাদা। তো
তাহলে কঠিন তরল পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন ভিন্ন ভিন্ন হবে, অর্থাৎ এক্ষেত্রে ভিন্ন ভিন্ন পদার্থের ভিন্ন ভিন্ন আয়তনটা কি হবে, ভিন্ন ভিন্ন পদার্থের ভিন্ন ভিন্ন। তো এক্ষেত্রে তার মান আমরা ডেনসিটি মেজার করে মোলার মাস নিয়ে তাকে ভাগ করলে আমরা মান নির্ণয় করতে পারবো। কিন্তু যদি পদার্থটা গ্যাসীয় হয়ে থাকে, তো এই গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ঘনত্বটা কিন্তু চাপ তাপমাত্রার উপর চেঞ্জ হয়ে যায়, এবং যে কোনো পদার্থের মোলার মাস নিয়ে যখন তার ঘনত্ব দিয়ে একটা নির্দিষ্ট এসটিপি তে আমরা তার মোলার মাসটা নির্ণয় করব, সেক্ষেত্রে দেখব যে 1 মোল পদার্থ গ্যাসীয় অবস্থায় নিয়ে এসটিপি তে রেখে তার যদি আয়তন মাপ করি, তার মোলার আয়তনটা কত হয়, 22.4 লিটার। এটা কিন্তু প্রায় সমস্ত গ্যাসের ক্ষেত্রে একই, যেখানে এখানে বিভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হচ্ছিল, এখানে কিন্তু বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে প্রায় একই, সেটা 22.4 লিটার। তো এইভাবে মোলার আয়তন অর্থাৎ 1 মোল পদার্থটাকে নিয়ে তার ভরকে নিয়ে তার যে ঘনত্ব দিয়ে ভাগটা করলে যেভাবে আয়তনটা পাচ্ছি, তো এটা গ্যাসের ক্ষেত্রে একটা রিমার্কেবল রেজাল্ট দেখায় 22.4 লিটারের কাছাকাছি। তো এটাও একটা গুরুত্বপূর্ণ যে কনক্লুশন, যদি পদার্থটা গ্যাসীয় হয়ে থাকে সেই পদার্থের 22 এসটিপি তে 22.4 লিটার নেওয়ার অর্থই হচ্ছে আমি 1 মোল গ্যাসটাকে নিয়েছি, তো সে যে কোনো গ্যাসই হোক না কেন। তো এইভাবে আমরা 3টা বিষয়ের উপর, অনুসংখ্যার উপর ভিত্তি করে, পদার্থের ভরের উপর ভিত্তি করে এবং সেই সঙ্গে আয়তনের উপর ভিত্তি করে কিন্তু মোল সংখ্যার ধারণাটা পেলাম। তো আয়তনের উপর ভিত্তি করে যখন মোল সংখ্যার ধারণাটা পাবো, এক্ষেত্রে যখন আমি এককটাকে প্রকাশ করব, এর এককটা তোমরা দেখবে যে এম এর এককটা কি হচ্ছে, এত গ্রাম পার মোল, আর যদি ঘনত্বটাকে নিয়ে থাকি গ্রাম পার সেমি কিউব, এককটাতে গ্রাম গ্রাম কেটে গিয়ে সেমি কিউব, তাহলে আয়তনের একক হবে সেমি কিউবটা উপরে উঠে যাবে, তাহলে সেমি কিউব পার মোল। তাহলে যে আয়তনের এককটা, মোলার আয়তনের এককটা কি হবে, মোলার আয়তনের যদি আমরা 1 মোল নিয়ে থাকি, মোলার আয়তনের একক হবে সেমি কিউব পার মোল কিংবা মিটার কিউব পার মোল। তো এইভাবে হচ্ছে আয়তনের একক। তো এই প্রসঙ্গে আমরা যখন অ্যাভোগাড্রো সংখ্যাটা বলেছিলাম, যার মানটা নির্ণয় হয়েছিল, অ্যাভোগাড্রো সংখ্যার মান পড়লে কিন্তু একটা একক আমাকে বলতে হবে না। অ্যাভোগাড্রো সংখ্যার মান যদি কত বলে না, Na সমান 6.022 ইনটু 10⁻23 টি পার মোল, 1 মোলে এতটি করে আছে, তাহলে সংখ্যাটি বললে। তো পরবর্তীকালে আমরা জানবো যে অ্যাভোগাড্রো সংখ্যাটা যেভাবে আমরা কার্বন পরমাণুর উপর ভিত্তি করে বার করলাম, তো বর্তমান কালে 2019 সাল থেকে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যাটিকে একটা ধ্রুবক হিসাবে এটাকে প্রচলন শুরু হয়ে গেছে। যেমন ভাবে যে আলোর গতিবেগ একটা ধ্রুবক হিসাবে ধরা হয়ে থাকে, ঠিক সেরকম অ্যাভোগাড্রো সংখ্যাকেও কিন্তু প্রায় 2019 সালের সময় থেকে এটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে ধরার প্রচলন শুরু হয়েছে। তো সে যাই হোক, এইভাবে আমরা যখন মোল সংখ্যাটা সম্পর্কে আমরা বিভিন্ন ভিন্ন ভিত্তির উপর বিষয় করে জানলাম, তখন তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা এখন জানবো। সেই পারস্পরিক সম্পর্কটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলো এক্ষেত্রে পড়ে। যেমন কি ধরো যে মোল সংখ্যা, এই মোল সংখ্যাটার সঙ্গে ধরো পরিমাণ গ্রাম কিংবা যদি তার অণু সংখ্যা সম্পর্ক বের করতে যাই কিংবা আয়তন বের করতে যাই, তার একটা সম্পর্ক পাবো। তাহলে মোল সংখ্যাকে আমরা যদি পদার্থটি কত গ্রাম পদার্থ নির্দেশ করবে বা কত সংখ্যক অণু সংখ্যা নির্দেশ করবে, তাহলে মোল সংখ্যাটিকে আমরা যদি তার আণবিক গুরুত্ব দিয়ে গুণ করে দিই গ্রামে প্রকাশ করে, সেই গ্রাম পদার্থকে নির্দেশ করবে। যদি বলি তাহলে 1 মোল অক্সিজেন, তাহলে অক্সিজেনের আণবিক গুরুত্ব 32 গ্রাম পদার্থটিকে নির্দেশ করবে। যদি কোনো পদার্থের গ্রামে প্রকাশিত মান দেওয়া আছে, তাকে যদি আমি m গ্রাম দিয়ে ভাগ করি, তাহলে মোল সংখ্যা পেয়ে যাব। যদি পদার্থটির একক গ্রামে দেওয়া থাকছে, তো এক্ষেত্রে এককটাকে আমরা উল্লেখ করি ভাগ করব। ঠিক সেরকম কোন মোল সংখ্যাকে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা পার মোল, 1 মোলের জন্য অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, পার মোল দিয়ে গুণ করি, এখানে আমরা এককটাকে রাখছি
দিয়ে ভাগ গুণ করলে আমরা অনুসংখ্যা পেয়ে যাবো, কিংবা কোনো জায়গায় অনুসংখ্যাকে যদি আমি এনে পার মোল কথাটা দিয়ে ভাগ করি তাহলে মোল সংখ্যা পেয়ে যাব। তো এইভাবে যে সম্পর্কগুলো আমরা পাচ্ছি ঠিক সেরকম মোল সংখ্যাকে আমরা যদি 22.4 লিটার পার মোল কথাটা দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব পদার্থটির আয়তন লিটার এককে পেয়ে যাব। লিটার এককে কত হবে পেয়ে যাব। ঠিক সেরকম লিটার এককে দিয়ে থাকা কোনো গ্যাসের যে আয়তনকে তাকে যদি আমি 22.4 লিটার পার মোল দিয়ে ভাগ করি তাহলে মোল সংখ্যা পেয়ে যাব। তো এখন এই অনুসংখ্যার সঙ্গে পদার্থের গ্রামের সংখ্যার পদার্থের যে পরিমাণ গ্রাম কত গ্রামে পদার্থ বা পদার্থ পরিমাণ, ঠিক সেরকম অনুসংখ্যার সঙ্গে আয়তনেরও সম্পর্ক আমরা পেয়ে যাব, কিংবা আয়তনের সঙ্গে পদার্থের পরিমাণের সম্পর্ক আমরা পেয়ে যাব। যেমন ধরো বিষয়টাকে একবার বোঝার চেষ্টা করো, এটা কোন সংখ্যায় অনুসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু দেওয়া থাকার অর্থ মানে কি পদার্থটির গ্রাম পারমাণবিক আয়তন হতে পারে, যদি পরমাণু সংখ্যা দেওয়া থাকে গ্রাম আণবিক আয়তন হবে, তাকে গ্রামে প্রকাশ করলে যাওয়া হয়। ঠিক সেরকম অণু সংখ্যার সঙ্গে আয়তনের যে সম্পর্ক, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণু এসটিপি আয়তনে নিয়ে গেলে এটা কিন্তু এসটিপি তে থাকছে, এসটিপি তে আয়তন কত হয়ে যাবে না 22.4 লিটার, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক অণুটার আয়তন 22.4 লিটার, কিংবা 22.4 লিটার অণু নিলে তার আয়তন হয়ে সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। এখানে আমরা মোলার মাস, তার মোলার মাস নিয়ে তার মধ্যে অনুসংখ্যা বের করতে পারি, বা এত অনুসংখ্যক অণুটার যে ভর কত হবে এত মোলার মাসের গ্রাম। ঠিক সেরকম 22.4 লিটার আয়তন গ্যাস নেওয়া মানে তার যে ভরটা কত হবে, এখানে অ্যাকচুয়ালি ভরটা হচ্ছে তার মোলার মাসের সঙ্গে সমান হবে, তাকে গ্রামে প্রকাশ করে দিলে যা হয়। তো এইভাবে পারস্পরিক সম্পর্কটা কিন্তু আমরা বুঝতে পারলাম, যেটা থেকে কিন্তু বিভিন্ন গাণিতিক প্রশ্নগুলো তোমাদের পড়বে। তো এক্ষেত্রে দেখো এই মোল সংখ্যার বিস্তৃতিটা কত বেশি, পদার্থের অনুসংখ্যার সঙ্গে সে সম্পর্ক করতে পারছে, যে পদার্থের পরিমাণের সঙ্গে সম্পর্ক করতে পারছে, পদার্থের আয়তনের সঙ্গে সম্পর্ক যুক্ত সে করতে পারছে, তাহলে মোল সংখ্যার বিস্তৃতি কিন্তু ব্যাপক। তো এই মোল সংখ্যার বিস্তৃতি ব্যাপক এবং এই মোল সংখ্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য যে বিজ্ঞানী, আমেরিকার একজন বিজ্ঞানী তিনি মোল ডে পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি সেই দিনটা মোল ডে পালন হিসাবে করা হয়ে থাকে, সেই মোল ডে কত না 23 অক্টোবর, অর্থাৎ সকাল 6:02 থেকে AM থেকে শুরু করে 6:02 PM পর্যন্ত সময়কালে যে মোল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে কিন্তু 1980 সালের দিক থেকে এই মোল দিন হিসাবে পালন করা হচ্ছে, আমেরিকা থেকে শুরু হয়েছে। এই যে বিশেষ সময়টাকে এবং তারিখটাকে চুজ করার কারণটার মধ্য দিয়ে আমরা দেখব যে এই যে আমেরিকান প্রচলিত প্রথা রয়েছে তার যে সময় কিংবা দিন, তার মাস এবং দিনকে পরপর ক্রমান্বয়ে লেখা, অর্থাৎ আমেরিকার যে তারিখ প্রকাশের যে প্রকাশভঙ্গি সেখানে কিন্তু আগে মাস লেখা হয়, পরে কিন্তু দিন লেখা হয়। তো এক্ষেত্রে সেই সময় এবং তার সঙ্গে মাস এবং দিনকে ক্রমান্বয়ে যদি আমরা লিখি এই তারিখটাকে, তো এই তারিখটাকে ক্রমান্বয়ে লিখলে আমরা পেয়ে যাবো, দেখো প্রথমে যদি সময়টাকে লিখি 6.02, তার সঙ্গে যদি মাসটাকে লিখি এক্ষেত্রে 10, তার সঙ্গে যদি আমি যে দিনটাকে লিখেছি তার মাথায় 23 লিখলে এইভাবে কিন্তু এই অ্যাভোগাড্রো নামক বিশাল বড় সংখ্যা যাকে 1 মোল বলে থাকি সেই সংখ্যাটাও কিন্তু আমাদের মনে রাখার একটা সুকৌশল কিন্তু নেওয়া হয়েছে। তো এই মোল দিবসে কি করা হয় যে কেমিস্ট্রির প্রতি আগ্রহ বাড়ানোর জন্য, ছেলেদের উৎসাহিত করার জন্য, ভীতি দূর করার জন্য কি করা হয় বিভিন্ন প্রকার যে কর্মসূচি নেওয়া হয়ে থাকে, যে ক্ষেত্রে ছাত্রদেরকে কোনো ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে হাতে নাতে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করানো হতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন কার্টুন প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন যে চার্ট মডেল তৈরির যে পরিকল্পনা নেওয়া হয়ে থাকে, অর্থাৎ হাতে নাতে বিষয়টিকে এই দিন উপস্থাপিত করার যে পরিকল্পনা নেওয়া হয়। তো এই হচ্ছে মোল দিবস। তো আজকের ক্লাসে আমরা যে মোল ধারণা সম্পর্কে যে সমগ্র থিওরি পার্টটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে এখানে আলোচনাটা করলাম, বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে করে যতটা সম্ভব যে আমরা চাইছি যে আলোচনাটাকে সংক্ষিপ্ত করে নিয়ে করতে। তো নিশ্চয়ই তোমরা এই আলোচনাটাকে ভালো করে দেখবে এবং সেখান থেকে নিশ্চয়ই উপকৃত হবে।